বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গেস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মডার্ন অর্জুনার লেখা দোজ হু লিভ উইদাউট ডিসিপ্লিন ডাই উইদাউট অনার বইটা নিয়ে কথা বলতে চলেছি। বাংলাদেশের কোনো এক কোনায় একটা ছোট গ্রাম ছিল, যেখানে সূর্য ওঠার আগেই চায়ের দোকান খুলে যেত আর মাঠে নাঙল চলতে শুরু করত। সেই গ্রামেই থাকতো রকি, তারুণ্যে ভরা এক যুবক, দেখতে একদম সাদাসিধে, কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলছিল তার মনে, নিজের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, আর সবচেয়ে বেশি নিজেকে নিয়ে। রকি ছোটবেলা থেকেই সাধারণ ছিল, না খুব ভালো না খুব খারাপ। স্কুলে কখনো প্রথম হয়নি, কিন্তু ফেলও করেনি। ক্রিকেট ভালো খেলতো, কিন্তু দলে কখনো সুযোগ হয়নি। যাই করত শুধু মোটামুটি করে নিত। ওর বন্ধুরা প্রায়ই বলতো, রকি তুই স্মার্ট, শুধু একটু মনোযোগ দে, তোর কাজ হয়ে যাবে। কিন্তু রকি নিজেকে বুঝতে পারত না। ওর মনে হতো ওর মধ্যে সেই আগুনটা নেই যা অন্যদের মধ্যে থাকে। একদিন রকি ওর মামার বাড়ি গেল। মামা ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শৃঙ্খলা পরায়ণ জীবনের এক নিখুঁত উদাহরণ। সব কিছু সময় করতেন, খুব সকালে ওঠা, দৌড়ানো, খাওয়া, পড়া এবং ঘুমানো। রকি দেখল যে ওনাদের বাড়িতে সব কিছু একটা নিয়মে চলে। ওর একটু অদ্ভুত লাগলো, কিন্তু সাথে এক ধরনের শান্তিও অনুভব হলো। রাতে মামা রকিকে জিজ্ঞেস করলেন, বল বাছা, জীবনে কি চলছে? রকি একটু দ্বিধার সাথে বলল, কিছু বিশেষ না মামা, শুধু ভাবছি বড় কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে শুরু করব জানি না। মামা হাসলেন, তারপর বললেন, শৃঙ্খলা দিয়ে শুরু কর, বাকি সব নিজে নিজেই হয়ে যাবে। রকির মনে হলো এটা কোনো সাধারণ অনুপ্রেরণার কথা। ও জিজ্ঞেস করল, কিন্তু মামা, শুধু শৃঙ্খলা দিয়ে কি হয়? ভাবনা চাই, প্রতিভা চাই, ভাগ্য চাই, ওসব কোথা থেকে আসবে? মামা খুব শান্তভাবে জবাব দিলেন, বাছা, পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, এক যারা অজুহাত দেয়, আর এক যারা নিজেদের রোজ একটু একটু করে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে, যাতে ভবিষ্যতের জন্য কোনো আফসোস না থাকে। শৃঙ্খলা মানে নিজের আরামের সাথে লড়াই করা প্রতিদিন। এটা কোনো অনুপ্রেরণার মুহূর্ত নয়, এটা একটা প্রতিদিনের যুদ্ধ। যে এই যুদ্ধ লড়া না, সে জীবনের কাছে হেরে যায় ধীরে ধীরে, কোনো শব্দ ছাড়াই। সেদিন রাতে রকির ঘুম এলো না। ও ভাবতে লাগলো, আমি কি সেই মানুষ যে অজুহাত দেয়? আমিও কি সেই সব লোকেদের মধ্যে পড়ি যারা স্বপ্ন তো বড় দেখে, কিন্তু অ্যালার্ম শুনে স্নুজ বোতাম টিপে দেয়? পরের দিন সকালে প্রথমবার ও নিজের কাছে একটা প্রতিজ্ঞা করল, আজ শুধু একটাই কাজ করব, খুব সকালে উঠব, ব্যাস এইটুকুই। সকালের অ্যালার্ম বাজলো, চোখ খুলল, মন বলল আরেকটু ঘুমিয়ে নিই, কিন্তু রকি মনের কথা না শুনে উঠে পড়ল। ওর জন্য এই জয়টা একটা ছোট্ট যুদ্ধের মতো ছিল। তারপর ও একটা রুটিন বানালো, সকালে হাঁটতে যাওয়া, দিনে কিছুক্ষণ পড়াশোনা করা, সোশ্যাল মিডিয়া কম, আর রাতে সময় মতো ঘুমানো। শুরুতে খুব কষ্ট হলো, মন বারবার বলতো একদিন ছেড়ে দে, কিছু হবে না। কিন্তু প্রতিবার ও নিজেকে বলতো, শৃঙ্খলা অনুপ্রেরণার বিষয় নয়, এটা নিশ্চিত থাকার বিষয়। ধীরে ধীরে ও অনুভব করতে লাগলো যে ওর শক্তির স্তর পাল্টে গেছে। যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো, এখন সেগুলো সম্ভব মনে হতে লাগলো। 1 মাস পর লোকেরাও লক্ষ্য করতে শুরু করলো, আরে রকি, তুই তো পাল্টে গেছিস। আর রকি শুধু হাসতো। একদিন ওর স্কুলের বন্ধু করিম দেখা করতে এলো। করিম এখন এক বড় ব্যবসায়ী হয়ে গেছে। ও জিজ্ঞেস করলো, রকি তুই এখন কি করছিস? রকি একটু আত্মবিশ্বাসের সাথে বলল, আমি এখন আমার দিনের মালিক। আগে দিন আমাকে চালাতো, এখন আমি দিনকে চালাই। করিম বলল, এটাই তো আসল সফলতা। শৃঙ্খলাই হলো সফলতার ভিত্তি, বাকি সব কিছু তার ওপর তৈরি হয়, প্রতিভা, সৃজনশীলতা, এমনকি ভাগ্য। তখন রকি বুঝল যে জীবনে কোনো জাদুকরী উপায় নেই, শুধু একটা জিনিস আছে যা সব কিছু বদলে দিতে পারে, আর সেটা হলো প্রতিদিনের আত্মনিয়ন্ত্রণ। রোজ নিজেকে নিজের পুরনো সংস্করণের থেকে ভালো করে তোলা, নিজের আরামের বলয় থেকে বাইরে আসা। কয়েক মাস পর রকি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। লোকেরা বলল, তোর সেই স্তর নেই এই পরীক্ষার জন্য। কিন্তু রকি কারো কথা শুনল না। রোজ রুটিন মেনে চলতো, সময় সারণী বানাতো, আর প্রতিদিন নিজের সাথে একটা লড়াই লড়ত। ওই পরীক্ষায় পাশ হলো কি না সেটা গল্পের চরম মুহূর্ত নয়, আসল চরম মুহূর্ত তো এটা ছিল যে রকি এখন নিজের ওপর বিশ্বাস করতে শিখে গেছিল। ওর এখন মনে হতো ও সব কিছু করতে পারে, যতবারই ব্যর্থ হোক না কেন, কারণ ও এখন বুঝে গেছিল যে শৃঙ্খলা কোনো শাস্তি নয়, বরং আত্মসম্মানের সর্বোচ্চ রূপ। শৃঙ্খলা হলো সেই সেতু যা স্বপ্নকে বাস্তবের সাথে যুক্ত করে। ও নিজের ডায়েরিতে লিখেছিল, প্রতি সকালের অ্যালার্ম হলো নিজেকে বদলানোর একটা সুযোগ, প্রতিটি ছোট সিদ্ধান্ত হলো আরামের বলয়ের ওপর একটা জয়।
যে রোজ নিজের সাথে লড়ে সেই আসলে জেতে। শৃঙ্খলা কঠিন নয়, শৃঙ্খলহীন জীবন আরও বেশি কঠিন। ধীরে ধীরে রকির গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। গ্রামের ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত ওর সাথে কথা বলতে আসতো, বাছা এই রুটিনটা কিভাবে বানালে? আর রকি প্রতিবার একটাই কথা বলতো, শুরুটা ছোট করো কিন্তু ধারাবাহিকতা বজায় রাখো, শৃঙ্খলাই সব কিছু। গল্পটা এখানেই শেষ হয় না। আসলে এটা তো সেই জীবনের শুরু যা আফসোস দিয়ে নয়, উদ্দেশ্য দিয়ে যাপন করা হয়। রকি এখন জেনে গেছিল যে শুধু একটা দক্ষতাই আছে যা বাকি সব কিছুকে সম্ভব করে তোলে, আর সেটা হলো শৃঙ্খলা। তাই আপনিও যদি কোনো দ্বিধায় থাকেন, জীবনে আটকে আছেন বলে মনে হয়, তাহলে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি কি রোজ নিজের সাথে একটা ছোট লড়াই জিতছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন বাকি সমস্ত লড়াই সহজ হয়ে যাবে। রকির জীবন এখন আর আগের মতো ছিল না। কয়েক মাস আগে পর্যন্ত যে ছেলেটা সকালে তাড়াতাড়ি ওঠাকেও একটা সাজার মতো মনে করত, সে এখন নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ করত। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় ও নিজের একটা নতুন সংস্করণ দেখেছিল, একাগ্র, শৃঙ্খলা পরায়ণ আর নিবেদিত। কিন্তু যখন পরীক্ষা শেষ হয়ে গেল, তখন রুটিনও ধীরে ধীরে ঢিলে হতে শুরু করলো। শুরুতে রকি নিজেকে বলল, একটু বিশ্রাম করে নিই, এটা আমার প্রাপ্য। একদিন খুব সকালের বদলে দেরিতে উঠল। তারপরের দিন ভাবল, কালকেও তো দেরি করে উঠেছিলাম, কিছু তো খারাপ হয়নি, আজকেও চলুক। আর তারপর ধীরে ধীরে সেই শৃঙ্খলার বাঁধন ঢিলে হতে লাগলো, যাও এত কষ্ট করে তৈরি করেছিল। ও আবার ফোনে বেশি সময় কাটাতে শুরু করলো, গভীর রাত পর্যন্ত ইউটিউব আর রিল স্ক্রল করা, আর সকালের হাঁটা বাদ দেওয়া। আরাম আবার ওর জীবনে নিঃশব্দে ঢুকতে শুরু করেছিল, এত চুপচাপ যে রকি নিজেও বুঝতে পারেনি যে ও আবার সেই একই চক্রে ফিরে যাচ্ছে যেখান থেকে ও বেরিয়েছিল। একদিন মামার ফোন এলো। উনি সাধারণভাবে জিজ্ঞেস করলেন, কেমন চলছে তোর প্রস্তুতি? রকি একটু ইতস্তত করে জবাব দিল, এই তো মামা, এখন একটু আরাম করছি, অনেক পরিশ্রম করেছিলাম তাই একটু বিরতি নিয়েছি। মামা কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, বিরতি আর থেমে যাওয়ার মধ্যে পার্থক্য আছে বাছা। একটা শক্তি রিচার্জ করে, অন্যটা যাত্রা থামিয়ে দেয়। তুই কোনটার মধ্যে আছিস? রকিকে যেন কেউ নাড়িয়ে দিল। সেদিন রাতেও অনেকক্ষণ ভাবতে লাগলো, পরীক্ষা তো হয়ে গেছে, কিন্তু এখন কি? ওর লক্ষ্য কি শুধু একটা পরীক্ষা ছিল, নাকি একটা শৃঙ্খলা পরায়ণ জীবন? ও কি আবার আরামের বলয়ে আটকে যাচ্ছে? সেদিন রাতেই ও নিজের ডায়েরি খুলল আর পুরনো পাতাগুলো পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, শৃঙ্খলা অনুপ্রেরণার জন্য নয়, এটা নিশ্চিত থাকার জন্য। আরেকটা লাইন ছিল, আরাম নীরবে উচ্চাকাঙ্ক্ষাকে হত্যা করে। রকি এবার বুঝতে পারল যে আসল শত্রু অলসতা নয়, আসল শত্রু আরাম। সেই আরাম যা বলে, তুই ক্লান্ত, আরেকটু আরাম করে নে। সেই আরাম যা বলে, এইটাই যথেষ্ট, আর কেন চাই? আর এই আরাম দেখতে যতটা নিরীহ মনে হয়, ততটাই বিপজ্জনক। রকি অনুভব করল যে আরাম ওকে নরম করে দিয়েছে। এখন ছোট ছোট ব্যাপারেও ওর বিরক্তি লাগতো। কিছুক্ষণ লাইনে দাঁড়ানো, বেশিক্ষণ বসে পড়া, বা এমনকি এসি ছাড়া ঘুমানো। যে মানুষটা একসময় প্রতিদিন সকালে শৃঙ্খলার সাথে দিন শুরু করত, সে এখন অজুহাতের সাথে দিন পার করছিল। পরের দিন সকালে ও নিজেকে একটা প্রশ্ন করল, আমি কি সত্যি বিশ্রাম করছি, নাকি আবার পালিয়ে যাচ্ছি? আর উত্তরটা খুব পরিষ্কার ছিল, ও পালিয়ে যাচ্ছিল। একটা আরামদায়ক জীবনের আড়ালে ও সিদ্ধান্ত নিল নিজেকে আবার নতুন করে গড়বে। এবার শুধু রুটিন বানাবে না, বরং আরাম থেকে দূরে পালাবে। ও নিজের ফোন থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাপ মুছে দিল, ঘর থেকে খাট সরিয়ে শুধু একটা গদি রাখল, আর খুব ভোরের অ্যালার্ম লাগালো। শুরুতে আবার সেই একই সমস্যা হলো, ঘুমের সাথে লড়াই, অলসতার সাথে যুদ্ধ, আর বারবার মনেই চিন্তা আসা যে কেন এত কঠোর হচ্ছে। কিন্তু এবার রকি জানত, আরামই ওর আসল শত্রু। সেই আরাম যা রোজ একটু একটু করে ভেতর থেকে মানুষকে ফাঁপা করে দেয়। এবারও নিজে দিন শুরু করত ঠান্ডা পানি দিয়ে গোসল করে, ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকে আলিঙ্গন করার জন্য। প্রথম দিন শরীর কাঁপছিল, কিন্তু রকি সেই অস্বস্তির মধ্যে একটা অন্যরকম শক্তি অনুভব করল। ওর মনে হতে লাগলো যে সংগ্রামী শক্তি তৈরি করে। তারপরও সিদ্ধান্ত নিল যে প্রতি সপ্তাহে একটা কাজ অবশ্যই করবে, যা ওকে অস্বস্তিকর লাগে। সেটা কোনো সেমিনারে বক্তৃতা দেওয়া হোক, বা কোনো অজানা জায়গায় গিয়ে নিজের সাথে কথা বলা হোক। ও এখন বুঝে গিয়েছিল যে আরাম থেকে পালানোই হলো উন্নতির শুরু। একদিন গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, যেখানে তরুণদের মঞ্চে নিজের ভাবনা প্রকাশ করতে বলা হয়েছিল। আগের রকি হলে এখান থেকে পালিয়ে যেত, কিন্তু এখনকার রকি নিজেকে বলল, যেটা তোকে ভয় দেখায় সেটাই কর। ও মঞ্চে উঠে আরাম হলো আধুনিক যুগের শত্রু এই বিষয়ে বক্তৃতা দিল। শুরুতে গলা কাঁপছিল,
কিন্তু কথা শেষ হতে হতে পুরো দর্শক শান্ত হয়ে গেছিল। সবাই শুনছিল, আর কেউ বিশ্বাস করতে পারছিল না যে এটা সেই রকি। ও সেখানে বলল, আজকাল আমাদের সবার সহজ পথ চাই, কম সময় ফল, অল্প দিনে রূপান্তর আর সংগ্রাম ছাড়া সাফল্য। কিন্তু এসবই ভ্রম। সত্যিটা হলো, আরামের বলয় থেকে কেউই মহত্ব অর্জন করতে পারে না। আরাম তোমাকে সুরক্ষিত তো রাখে, কিন্তু শক্তিশালী বানায় না। আসল উন্নতি অস্বস্তিকর হয়, বেদনাদায়ক হয়, কিন্তু সেখান থেকেই রূপান্তর শুরু হয়। বক্তৃতার পর অনেক ছেলেমেয়ে রকির কাছে এসে বলল, তুই তো আমাদের চোখ খুলে দিলি, আমরা কখনো আরামকে শত্রু হিসেবে দেখিনি। রকি তাদের শুধু একটাই পরামর্শ দিল, প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে অস্বস্তিকর লাগে, জিনিসটা যতই ছোট হোক না কেন। যখন তুমি অস্বস্তিকে নিজের বন্ধু বানিয়ে নেবে, তখন তুমি যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারবে। এখন রকির জীবন আবার শৃঙ্খলা দিয়ে ভরা ছিল, কিন্তু এবার একটা নতুন উপলব্ধির সাথে, যে শৃঙ্খলা একা থাকে না, ও আরাম থেকে দূরে থেকেই টেকে। কিছু সময় পর রকি আবার একটা নতুন লক্ষ্য স্থির করল, একটা সরকারি চাকরির জন্য কঠিন পরীক্ষা দেওয়া। এবারও শুধু পাঠ্যক্রম পড়ছিল না, ও নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল, প্রতিটা কঠিন প্রশ্নের জন্য, প্রতিটা দীর্ঘ সময় বসে পড়ার জন্য, প্রতিটা প্রত্যাখ্যানের সম্ভাবনার জন্য। কারণ ও জানত সাফল্যের পথ নরম হয় না। ও নিজের ঘরের দেয়ালে একটা লাইন লিখে রেখেছিল, আরাম হলো শত্রু, অস্বস্তি হলো মিত্র, নিজের যোদ্ধা বেছে নাও। ও প্রতিদিন নিজের সাথে একটা নতুন লড়াই লড়ত, সকালের ঘুমের সাথে, শরীরের ক্লান্তির সাথে, মনের অজুহাতের সাথে, আর বাইরের ডিস্ট্র্যাকশনের সাথে। কিন্তু প্রতিদিনও একটু একটু করে আরও শক্তিশালী হয়ে উঠছিল। আজ রকি সেই যাত্রাপথে আছে, যেখানে প্রতিদিন একটা নতুন চ্যালেঞ্জ আসে, কিন্তু এখনও ভয় পায় না, বরং প্রস্তুত থাকে। কারণ এখন আর এর ভ্রম নেই যে আরামে মজা আছে। এখনও বুঝে গেছে যে আসল মজা সেই কষ্টে আছে যেখান থেকে শক্তি জন্মায়। আর এটাই পার্থক্য সেই রকির মধ্যে, যে একসময় ভাবত আমি কি করব, আর সেই রকির মধ্যে যে এখন বলে আমি প্রতিদিন অস্বস্তি বেছে নিই। কারণ আরাম তো সবারই পছন্দ, কিন্তু মহত্ব শুধু তারাই পায় যারা অস্বস্তিকে নিজেদের পথ বানিয়ে নেয়। রকি এখন আগের থেকে অনেক বেশি পরিণত হয়ে গেছিল। এখন আর ওর দিনগুলো শুধু খুব সকালে অ্যালার্ম আর ঠান্ডা পানি দিয়ে গোসলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এখন ওর জীবনে একটা গভীরতা এসে গেছিল। শৃঙ্খলার অস্বস্তিকে নিজের সঙ্গী বানিয়ে ফেলা রকি এখন একটা নতুন স্তরে পৌঁছতে হতো, যেখানে শুধু কাজ নয়, বরং উদ্দেশ্যও পরিষ্কার হওয়া দরকার ছিল। এখন প্রশ্ন এটা ছিল না যে আমি কি করছি, বরং এটা ছিল যে আমি কি ধরনের মানুষ হয়ে উঠছি। একদিনের ঘটনা, রকি শহরে গেছিল একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে। এই ইন্টারভিউটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রস্তুতিও মন দিয়েই করেছিল, আত্মঅধ্যয়নের মাধ্যমে, শূন্য ডিস্ট্র্যাকশন মোডে। কিন্তু যখন অপেক্ষার ঘরে বসেছিল, তখন ওর পাশে একটা ছেলে এসে বসল, নাম দুলাল। দুজনের মধ্যে কথা শুরু হলো, আর কথোপকথনের মাঝে দুলাল রকিকে বলল, বন্ধু, ভেতরের অফিসারের ব্যবহার খুব অনিশ্চিত, তো যদি চাস তাহলে আমি তোকে কিছু ভেতরের পরামর্শ দিতে পারি, একটু আনঅফিশিয়ালভাবে। রকি চমকে গেল। ও জিজ্ঞেস করল, কী রকম পরামর্শ? দুলাল বলল, আমার এক বন্ধু আছে যে কর্মীদের মধ্যে কাজ করে। ও কিছু ইঙ্গিত দিয়েছে যে প্রশ্নগুলো বারবার আসে, তুই একটু সুবিধে পেয়ে যাবি। রকির সামনে একটা বিকল্প ছিল, একটা এমন সহজ পথ যা হয়তো নির্বাচন সহজ করে দেবে। মনে তোলপাড় শুরু হয়ে গেল। একদিকে কঠোর পরিশ্রমে অর্জিত আত্মবিশ্বাস, আর অন্যদিকে একটা লোভনীয় প্রস্তাব যা ঝুঁকিহীন সাফল্যের ভ্রম দেখাচ্ছিল। ও চুপচাপ বসে রইল। ও চোখ বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করল, আমি কি সেই মানুষটা হতে চাই যে সুযোগ দেখে নিজের নীতি ছেড়ে দেয়? এটা কি সেই রকি যে আরাম থেকে পালানোর শপথ নিয়েছিল? ওর মনে মামার বলে একটা কথা প্রতিধ্বনিত হতে লাগলো, শৃঙ্খলা শুধু রুটিন নয়, শৃঙ্খলা একটা নীতি। আর সেই নীতি যখন মেনে চলা কঠিন হয়, তখনই আসল চরিত্র বোঝা যায়। রকি দুলালের দিকে তাকালো আর হেসে বলল, বন্ধু ধন্যবাদ, কিন্তু আমি আমার প্রস্তুতির ওপরই ভরসা রাখি, যা হবে দেখা যাবে। দুলাল একটু অবাক হলো, কিন্তু রকির মুখে একটা অন্যরকম শান্তি ছিল। ইন্টারভিউ শেষ হলো। বাইরে বেরিয়ে রকি একটা গভীর শ্বাস নিল। ফলাফল যাই হোক, কিন্তু নিজের সাথে প্রতারণা করেনি, আর এটাই ওর সবচেয়ে বড় জয় ছিল। বাড়ি ফেরার সময় ট্রেনেও নিজের ডায়েরি পড়ছিল। একটা পুরনো নোট খুঁজে পেল, সম্মানের জন্য মানের প্রয়োজন। শৃঙ্খলা শুধু একটা অভ্যাস নয়, এটা জীবনের একটা নীতি। ওর মনে হলো যে ও আজ নিজের সেই নীতিকে রক্ষা করেছে। আর এখনও বুঝতে পারল যে শৃঙ্খলা শুধু ঠান্ডা পানি দিয়ে গোসল বা খুব সকালে ওঠা নয়,
বরং নিজের তৈরি করা সেই মানের ওপর টিকে থাকা, এমনকি যখন তা কষ্ট দেয়। পরের দিনও গ্রামের স্কুলে বাচ্চাদের সাথে দেখা করতে গেল। সেখানকার মাস্টারমশাই ওকে একটা ক্লাস নিতে বললেন, যেখানে বাচ্চাদের অনুপ্রেরণার প্রয়োজন ছিল। রকি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আজ আমি শুধু একটা গল্প শোনাব। এমন একটা ছেলের গল্প যে আরামের সাথে লড়াই করে শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে গেছিল, আর তারপর এমন একটা মুহূর্তে পৌঁছেছিল যেখানে ওকে প্রমাণ করতে হতো যে ওর নীতি শুধু দেখানোর জন্য নয়, ওটা ওর আসল চরিত্র। বাচ্চারা চুপ করে শুনল, আর একজন জিজ্ঞেস করল, দাদা তুমি ওই ছেলেটাকে চেনো? রকি হেসে বলল, হ্যাঁ, আমি ওকে রোজ সকালে আয়নায় দেখি। এরপর রকি নিজের মানদণ্ডগুলোকে আরও স্পষ্ট করল। ও একটা সাদা কাগজ নিয়ে লিখল, আমার ব্যক্তিগত নীতি: 1, কখনো ঠকাবো না, এমনকি যখন কেউ দেখছে না। 2, আরামকে ভয় পাবো না, তার সাথে লড়ব। 3, শৃঙ্খলা দিয়ে জীবনযাপন করব, শুধু দেখানোর জন্য নয়। 4, অন্যদের সম্মান দেব, সে যেই হোক না কেন। 5, নিজের কথায় অটল থাকব, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। এই নীতি এখন ওর জীবনের অংশ হয়ে গেছিল। প্রতিটা সিদ্ধান্তের আগেও নিজেকে জিজ্ঞেস করত, এটা কি আমার নীতির সাথে সঙ্গতিপূর্ণ? কিছু সপ্তাহ পর রকির কাছে একটা চাকরির প্রস্তাব এলো, একটা বেসরকারি কোম্পানি থেকে। মাইনে ভালো ছিল, কিন্তু কাজটা ছিল অনৈতিক। গ্রাহকের সাথে মিথ্যা বলা, সংখ্যায় কারচুপি করা, আর নিজের সুবিধার জন্য অন্যদের ভুল লুকোনো। ও 2 দিন ধরে ভাবল, তারপর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল। ওর বন্ধুরা বলল, পাগল হয়ে গেছিস নাকি? এত ভালো সুযোগ ছিল। রকি শুধু একটা লাইনে জবাব দিল, আমি রাতে নিজেকে শান্তিতে দেখতে চাই। চাকরি না থাকলেও সম্মান থাকা উচিত। ওর কাছে এখন এই কথাটা পরিষ্কার হয়ে গেছিল যে সম্মান কোনো ব্যাজ নয় যা বাইরে থেকে লাগানো যায়, ওটা তো ভেতর থেকে জন্মায়। ওটা সেই ছোট ছোট পছন্দগুলো থেকে তৈরি হয়, যেখানে তুমি নিজেকে বলো, আমি ঝুঁকব না। হয় সহজ হয়ে যাবে, না হয় ভেঙে যাবে। একদিন গ্রামে একটা ছেলে জিজ্ঞেস করল, দাদা এই সম্মান কিভাবে পাওয়া যায়? রকি বলল, সম্মান চাওয়া হয় না, অর্জন করা হয়। আর এটা তখনই পাওয়া যায় যখন তুমি নিজের মানকে কখনো পড়তে দাও না, দুনিয়া যত খারাপের দিকেই যাক না কেন। এখন রকির কাজ শুধু নিজেকে উন্নত করা ছিল না, বরং অন্যদেরও এটা শেখানো যে চরিত্র কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া গিফট নয়, ওটা রোজকার ছোট ছোট পছন্দগুলো দিয়ে তৈরি হয়। প্রতিবার যখন তুমি সত্যি কথা বলো, যখন কেউ দেখছে না, সেখানেই তোমার চরিত্র তৈরি হয়। রকি এখন ওর গ্রামের স্কুলে সপ্তাহান্ত ক্লাস নেওয়া শুরু করলো, যেখানেও বাচ্চাদের শুধু বিষয় নয়, জীবনের নীতি শেখাতো। শৃঙ্খলা, অস্বস্তি আর সম্মান, এই 3টে স্তম্ভ ওর প্রতিটি ক্লাসের ভিত্তি ছিল। আর এখনও নিজেও একটা এই নীতিগুলোর জীবন্ত উদাহরণ ছিল। এমন একটা ছেলে যে সাধারণ ছিল, কিন্তু যে নিজেকে অসাধারণ বানানোর কাজ করেছিল নিজের মান দিয়ে, নিজের শৃঙ্খলা দিয়ে, আর নিজের ব্যক্তিগত সততা দিয়ে। তাই যখন কেউ জিজ্ঞেস করত যে সাফল্যের সহজ পথ কি, রকি শুধু এটুকুই বলতো, সহজ পথ নয়, শক্তিশালী নীতি চাই, আর সে নীতি পালনের সাহস চাই, প্রতিদিন, যে কোনো পরিস্থিতিতে। রকির জীবনে এবার একটা নতুন মোড় এসে গেছিল। আগেও শুধু শৃঙ্খলা আর অস্বস্তির সাথে লড়াই লড়ছিল, তারপরও সম্মান আর ব্যক্তিগত নীতিকে বুঝল, কিন্তু এখনও সংগ্রাম আরেকটা স্তরে পৌঁছে গেছিল। এখন ওর ধারাবাহিকতা দরকার ছিল। ও বুঝতে পারছিল যে বড় পরিবর্তন শুধু বড় সিদ্ধান্ত থেকে আসে না, বরং ছোট ছোট অভ্যাস থেকে তৈরি হয়, যা রোজ রোজ করা হয়। একদিন যখন ও নিজের ঘর পরিষ্কার করছিল, তখন একটা পুরনো ক্যালেন্ডার খুঁজে পেল। ওটাতেও একসময় অভ্যাস ট্র্যাক করা শুরু করেছিল, কিন্তু মাত্র কয়েকদিনই টিকেছিল। ওটা দেখেও নিজেকে বলল, হয়তো ধারাবাহিকতার মানে হলো প্রতিদিন একই জিনিস ছোট ছোট ধাপে করা, মন ভালো থাকুক বা না থাকুক। এখন রকি সিদ্ধান্ত নিল যে ও নিজের জন্য একটা নতুন সিস্টেম বানাবে, এমন একটা রুটিন যা শুধু অনুপ্রেরণার উপর নির্ভর করবে না, বরং গঠন আর অভ্যাসের উপর টিকে থাকবে। ও বইয়ে পড়েছিল যে অভ্যাস মেজাজের চেয়ে বেশি শক্তিশালী, আর এখান থেকেই ওর যাত্রা শুরু হলো ছোট কিন্তু নিরলস অভ্যাসের। প্রথম যে জিনিসটাও বদলালো সেটা হলো সকালের রুটিন। আগেও উঠে ফোন স্ক্রল করত, তারপর বিছানায় শুয়ে শুয়েই ঠিক করতো আজ কী করবে। এখনও সিদ্ধান্ত নিল যে সকালে উঠেই ফোন দেখবে না, বরং সবার আগে জল খাবে, তারপর কিছুক্ষণ নীরবতা পালন করবে। কোনো চিন্তা নয়, কোনো পরিকল্পনা নয়, শুধু শান্তি। এরপরও কিছুক্ষণ জার্নালিং করত, এতেও নিজের 3টে অগ্রাধিকার লিখত আর একটা কৃতজ্ঞতার পয়েন্ট লিখত। তারপর কিছুক্ষণ পড়াশোনা করত বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করত। রকি এটাকে নিজের গোপন সময় বলতো, সেই প্রথম সময়টা যাও নিজেকে দিত। শুরুতে অসুবিধা হয়েছিল,
অনেক সময় ঘুম বেশি পেত, অনেক সময় মন চাইতো একদিন বাদ দিই, কিন্তু ও নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল, ছোট অভ্যাস কিন্তু রোজ। রকি জানতো যে যদি একদিনও ভাঙে তাহলে গতি ভেঙে যাবে। রকি নিজের দৈনন্দিন সিস্টেমটা এমনভাবে তৈরি করেছিল যে ও এখন ভাবার জন্য সময় নষ্ট করতো না। কি করতে হবে, কখন করতে হবে সব ঠিক করা ছিল। ও সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি দূর করে দিয়েছিল। খুব সকালে ওঠা, তারপর নীরবতা, তারপর জার্নালিং, তারপর গভীর কাজ, তারপর হাঁটা বা ব্যায়াম, তারপর সকালের নাস্তা, আর তারপর দিনের বাকি কাজগুলো নির্দিষ্ট ভাগে। এই গঠনটা ওর জীবনে স্বচ্ছতা এনে দিয়েছিল। এখন ওকে অনুপ্রেরণার ভরসায় সিদ্ধান্ত নিতে হতো না। এখন ওর সিস্টেমই ওকে টেনে প্রোডাক্টিভ বানিয়ে দিত। একবার ওর বন্ধু করিম জিজ্ঞেস করল, বন্ধু, তুই রোজ একটা শৃঙ্খলা কিভাবে বজায় রাখিস? রকি বলল, আমি শৃঙ্খলা বজায় রাখি না, আমি সিস্টেম অনুসরণ করি, আর সিস্টেম তখনও কাজ করে যখন আমার মন চায় না। রকি করিমকে বোঝালো যে কোনো লক্ষ্যে পৌঁছানোর পথ বড় বড় পদক্ষেপ দিয়ে তৈরি হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট রীতি দিয়ে তৈরি হয়। যেমন একটা পাথরের ওপর রোজ একই জায়গায় আঘাত করলে সেটা ভেঙে যায়, তেমনি অভ্যাস মনকে গড়ে তোলে। এখন রকি রীতিগুলোকে আরও গভীরভাবে গ্রহণ করতে শুরু করলো। যেমন পড়ার আগেও একটা ছোট্ট মন্ত্র বলতো, জ্ঞানই আমার দিশা। লেখার আগেও একটা লাইন পুনরাবৃত্তি করত, আমার শব্দই আমার ভবিষ্যতের ব্লুপ্রিন্ট। এই রীতিগুলোর প্রতিটি কাজকে একটা গোপনীয় অনুভূতি দিত। ও এটাও লক্ষ্য করল যে যখনই অভ্যাসে ফাঁক পড়তে দিত, ওর শক্তি আর স্বচ্ছতা দুটোই কমে যেত। তাই ও নিজের সাপ্তাহিক পর্যালোচনায় অভ্যাস নিরীক্ষা যোগ করল। প্রতি রবিবার ও নিজেকে 3টি প্রশ্ন করত। 1, কোন অভ্যাসটা আমি বাদ দিয়েছি এবং কেন? 2, তার প্রভাব আমার মানসিকতার ওপর কি হয়েছে? 3, পরের সপ্তাহে সেটা কিভাবে শুধরাবো। 1 সপ্তাহের কথা, যখন কোনো পারিবারিক অনুষ্ঠানের কারণে ওর পুরো সময়সূচি নষ্ট হয়ে গেল। ও 2 দিন নিজের সকালের রুটিন বাদ দিল। আর 3য় দিনে লক্ষ্য করলো যে ওর মনোযোগ কমে গেছে, বিরক্তি বেড়ে গেছে, আর ও কিছুই শেষ করতে পারছে না। সেদিন সন্ধ্যায় ও নিজেকে আয়নায় দেখল আর বলল, তুই একটা সিস্টেমের মানুষ, অজুহাতের নয়। ও আবার নিজের অভ্যাসগুলো শুরু করলো, কোনো অপরাধবোধ ছাড়াই, কিন্তু পূর্ণ প্রতিজ্ঞতার সাথে। ও বুঝতে পারল যে অপরাধবোধ নয়, সিস্টেমে ফিরে আসাই আসল শক্তি। এখন যখন ও স্কুলে বাচ্চাদের সাথে দেখা করতে যেত, তখন তাদের এটাই শেখাতো যে শৃঙ্খলার মানে একটা কাজকে বিরক্তিভরভাবে বারবার করা নয়, বরং তাকে ইচ্ছাকৃতভাবে পুনরাবৃত্তি করা, যাতে মন তাকে স্বয়ংক্রিয় করে নিতে পারে। একদিন স্কুলে একটা বাচ্চা বলল, দাদা, এত ছোট ছোট জিনিস দিয়ে কী ফরক পড়ে? রকি টেবিলের ওপর ধীরে ধীরে 3 বার হাত মারল আর বলল, প্রথমবারে কোনো ফরক পড়েনি, দ্বিতীয়বারেও পড়েনি, কিন্তু 3য়বারে ফাটল ধরে গেল। বাচ্চাটা জিজ্ঞেস করল, মানে? রকি হেসে বলল, মানে হলো যদি ছোট জিনিস পরপর করা হয় তাহলে তা বড় শক্তিতে পরিণত হয়। এখন রকি প্রত্যেকটা সকালে নিজের গোপন সময়ের পর একটা অনুস্মরক পড়ত। ছোট করে শুরু করো, ধারাবাহিক থাকো, চিরকালের জন্যে গড়ে তোলো। ওর রীতিগুলো এত গভীরে প্রথিত হয়ে গেছিল যে ও যেখানেই থাকুক, যে পরিস্থিতিতেই থাকুক, ও অন্তত 3টে মূল অভ্যাস ছাড়ত না: জার্নালিং, সকালের নীরবতা, আর কিছুক্ষণ গভীর কাজ। রকি জানত যে ও অভ্যাস দিয়েই তৈরি হচ্ছে, আর যদি অভ্যাস ভেঙে যায় তাহলে ওর চরিত্রও দুর্বল হয়ে পড়তে পারে। তাই ও সেগুলোকে আরাধনার মতো পড়ত, না দেখানোর জন্যে, না বাইরের অনুমোদনের জন্যে, শুধু নিজেকে শক্তিশালী আর স্থিতি রাখার জন্যে। কয়েক মাস পর রকি নিজের একটা ডিজিটাল ওয়ার্কশপ শুরু করল। ছোট অভ্যাস দিয়ে নিজের নীতি গড়ে তোলো। এতেও সেই সব ছাত্রদের শেখাতো যারা ডিস্ট্র্যাকশন, অলসতা আর অধারাবাহিকতায় ভুগছিল। প্রতি সেশনেও এটাই বলতো, আবেগ নির্ভরযোগ্য নয়, সিস্টেম নির্ভরযোগ্য। আর সিস্টেম তখনই তৈরি হয় যখন আপনি ছোট অভ্যাসকে গোপন জ্ঞান করে রোজ পালন করেন। এখন রকির জীবন অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছিল, কিন্তু ও নিজেকে এখন একজন ছাত্র মনে করত, কারণ ও জানতো মহত্ব একবার পাওয়ার জিনিস নয়, তাকে রোজ বজায় রাখতে হয়। আর সেই রক্ষণাবেক্ষণ অভ্যাস থেকে আসে, অনুপ্রেরণা থেকে নয়। আজও যখন কেউ ওকে জিজ্ঞেস করে, রকি ভাই, সফলতার উপায় কী, ও হেসে বলে, একটা ছোট্ট রুটিন বানাও, ওটা রোজ পুনরাবৃত্তি করো, আর ওটা তখনও পালন করো যখন তোমার মন ওটাকে ছাড়তে চাইবে। এটাই আসল শৃঙ্খলা, আর এখান থেকেই তৈরি হয় আসল মানুষ। রকির গল্পটা এখন অনুপ্রেরণা নয়, একটা প্রমাণ ছিল যে ছোট নিরলস অভ্যাসই বড় আর সম্মানীয় জীবনের ভিত্তি তৈরি করে। রকির জীবন এখন বাইরে থেকে বেশ গোছানো মনে হচ্ছিল। ওর রুটিন শক্তিশালী ছিল, অভ্যাসগুলো স্পষ্ট ছিল, আর পরিচয় মজবুত হয়ে উঠছিল। গ্রামের লোকেরা ওকে অনুপ্রেরণা মনে করতে শুরু করেছিল। স্কুলের বাচ্চারা ওকে একটা উদাহরণের মতো দেখত, আর ও নিজেও নিজের শৃঙ্খলার রীতি নিয়ে সন্তুষ্ট ছিল। কিন্তু প্রত্যেক মানুষের মতো রকির ভেতরেও এমন একটা অংশ ছিল যা ওকে বারবার থামাতো, ভয় দেখাতো আর প্রশ্ন করত।
আর এখন ওকে সেই অংশটার সাথেই মোকাবেলা করতে হতো, নিজের ভিতরে লুকিয়ে থাকা শত্রুর সাথে। এক রাতের কথা, রকি নিজের পড়ার টেবিলে বসে কিছু নতুন শেখার চেষ্টা করছিল। ওর ওয়ার্কশপের জন্য একটা নতুন মডিউল তৈরি করতে হতো, কিন্তু আজ ওর মন কেমন যেন বিচলিত ছিল। মনোযোগ তৈরি হচ্ছিল না, বারবার মন অন্যদিকে চলে যাচ্ছিল। ও নিজেকে বলল, আজ ছেড়ে দিই, কাল সকালে সতেজ মনে করে নেব। আর তখনই ওর ভেতর থেকে একটা আওয়াজ এলো, তুই রোজ অন্যদের শেখাস যে ধারাবাহিকতা জরুরি, আর নিজে অজুহাত দিচ্ছিস। ও একটা লম্বা শ্বাস নিল আর নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করলো। ও বুঝতে পারল যে ওর ভেতরে 3টে আলাদা আওয়াজ চলছে। একটা আওয়াজ বলছিল, এবার আরাম করো, তুমি ক্লান্ত হয়ে গেছো। দ্বিতীয় আওয়াজটা বলছিল, হয়তো তুমি এই বিষয়টা ঠিকমতো বুঝতেই পারছো না, তুমি হয়তো এতটা সক্ষম নিস। আর তৃতীয় আওয়াজটা একটা ভয়ে ডুবেছিল, যদি এই মডিউলটা ভালো না হয় তাহলে লোকে কি বলবে। রকি যেন নিজের ভেতরে 3টে সংস্করণ চিনে ফেলল, একজন আরাম প্রত্যাশী, একজন ভীতু শিশু, আর একজন কঠোর সমালোচক যে ওকে ছোট দেখাতো। আর তখনই ওর সেই লাইনটা মনে পড়ল, যেটা ও একবার বইয়ে পড়েছিল, তুমিই তোমার সবচেয়ে বড় শত্রু। ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, যদি আমাকে বাইরের দুনিয়া জিততে হয় তাহলে আগে ভেতরের এই 3জনকে হারাতে হবে। পরের দিনও নিজের জার্নালে লিখল, আরাম প্রত্যাশী যে বলে কাল করব, ভীতু শিশু যে ভয় পায় যদি ফেল করে যায়, আর ভেতরের কঠোর সমালোচক যে ব্যঙ্গ করে বলে তুই কখনো সেরা হতে পারবি না। আর তারপর ওই 3জনের জন্য পাল্টা কৌশল তৈরি করলো। আরাম প্রত্যাশীর জন্য একটা নিয়ম বানালো, কোনো দিন শূন্য নয়, প্রতিদিন কিছু না কিছু করতে হবে, যদিও বা 10 মিনিটের জন্য হলেও। ভীতু শিশুর জন্য একটা সংকল্প বাক্য বানালো, ব্যর্থতা আমার পরিচয় নয়, আমার প্রচেষ্টাই পরিচয়। আর ভেতরের সমালোচকের জন্য একটা মন্ত্র বেছে নিল, আমি ক্রমাগত উন্নতি করছি, আর উন্নতিই হলো সফলতা। কিন্তু এটা এত সহজ ছিল না। প্রতিদিন যখন ও নিজের লক্ষ্যের দিকে এগোতে চাইতো, এই 3জন ওকে টেনে ধরার চেষ্টা করত। অনেক সময় ওর মন বলতো, আজ আবহাওয়াটা খুব ভালো, একটু বিশ্রাম করে নে। অনেক সময় ভেতর থেকে অপরাধ বোধ আসতো, তুই ততটা প্রোডাক্টিভ নস যতটা হওয়া উচিত ছিল। আর অনেক সময় আত্মসন্দেহ এসে জিজ্ঞাসা করত, তুই কে যে অন্যদের পথ দেখাবি। ও বুঝল যে আসল লড়াইটা বাইরের নয়, ভেতরের। আর এই লড়াইটা একদিনের নয়, এটা একটা জীবনব্যাপী যুদ্ধ। রকি নিজের ভেতরের স্বচ্ছতা আনতে শুরু করলো। ও প্রতিদিন মেডিটেশনের পর নিজেকে একটা প্রশ্ন করত, আজ কে আমাকে থামালো, আমি নিজের কাছে কিসে হেরে গেলাম। ধীরে ধীরে ওর মানসিকতা বদলাতে লাগলো। এখন সে আবেগের উপর নির্ভর করতো না। সে বুঝে গেছিল যে আত্মশৃঙ্খলার মানে হলো যা করা দরকার তা করা, তোমার যেমনই লাগুক না কেন। আর এই মানসিকতার সাথেই ও নিজের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করলো, IAS পরীক্ষা। এবার ওর ভেতরে শুধু প্রস্তুতি ছিল না, বরং একটা যোদ্ধার মানসিকতা ছিল। ও জানতো যে পরীক্ষা তো বাইরে, কিন্তু আসল যুদ্ধটা ওর ভেতরে, অলসতার সাথে, অজুহাতের সাথে, আত্মসন্দেহের সাথে। রাতে যখন পড়াশোনায় ক্লান্ত লাগতো, ও নিজেকে মনে করাতো, তুই আরাম করতে পারিস, কিন্তু তাহলে তোর অভ্যাস হেরে যাবে। যখন ফলাফলের ভয় পেত, ও নিজেকে বলতো, ব্যর্থতা ফলাফল নয়, মানসিকতা হয়। আর যখন ওর ভেতরের সমালোচক ওকে ভয় দেখাতো, ও নিজের পুরনো নোটবুকগুলো বের করে নিজেকে দেখাতো যে ও কতটা উন্নতি করেছে। ওর কাছে এখন পরিষ্কার দেখা যাচ্ছিল যে মানুষের সবচেয়ে বড় শত্রু কোনো জমকালো ডিস্ট্র্যাকশন বা বাইরের ব্যর্থতা নয়, বরং সেই সূক্ষ্ম কণ্ঠস্বরগুলো যা ভেতর থেকে ফিসফিস করে বলে তুই পার কি না। আর সেগুলোকে চুপ করানোই আসল সাফল্য। রকির পরীক্ষা দেওয়ার দিন এলো। ওর মন শান্ত ছিল, না ভয় না অহংকার। ও নিজেকে বলল, আজকের দিনটা তোর শৃঙ্খলার প্রতিফলন, যা হবে ভালোই হবে। পরীক্ষা শেষ হলো। কয়েক মাস পর ফল বেরোলো। রকির নির্বাচন হয়নি, কিন্তু এবারও ও ভেঙে পড়েনি, থেমে যায়নি। ও আয়নায় দেখল আর বলল, তুই হারিসনি, তুই শুধু আরও শক্তিশালী হয়ে উঠেছিস। ও আবার পড়াশোনা শুরু করলো, সিস্টেমকে আরও পরিমার্জিত করলো, ডিস্ট্র্যাকশনকে আরও কমিয়ে আনলো। আর এবার ও নিজের সাথে আরেকটা জিনিস যোগ করলো, সহানুভূতি। ও জানতো যে ভেতরের শত্রুদের সাথে লড়তে গিয়ে কখনো কখনো নিজেকে বোঝা আর ক্ষমা করাও জরুরি। 1 বছর পর পরের প্রচেষ্টায় ওর নির্বাচন হয়ে গেল। কিন্তু যখন ওকে জিজ্ঞেস করা হলো যে ওর সাফল্যের সবচেয়ে বড় কারণ কী ছিল, ও বলল, আমি আমার আরামের বলয়, আমার ভয় আর আমার ভেতরের কোলাহলকে হারিয়েছি। শৃঙ্খলা আমাকে রাস্তা দেখিয়েছে, কিন্তু নিজের সাথে যুদ্ধ করার সাহস আমি নিজের ভেতর থেকেই সৃষ্টি করেছি।
এখন রকি গ্রামে ফিরলে সবাই ওকে স্যালিউট করে, কিন্তু ও জানে ওর আসল জয় সেটা ছিল যখন ও আয়নায় দাঁড়ানো সেই মানুষটাকে হারিয়েছিল যে ওকে থামাতো। ও নিজের বাড়ির দেয়ালে একটা উক্তি টাঙিয়ে রেখেছে, সবচেয়ে বড় জয় পৃথিবীর ওপর নয়, নিজের ওপর। আর প্রতিদিন সকালে যখন ও সেই উক্তিটা পড়ে, ও নিজেকে আবার বলে, তুই তোর সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় সঙ্গীও। গল্পটা এখন সম্পূর্ণ হয়ে গেছিল, কিন্তু রকির জীবনের গল্প এখন আসলে শুরু হয়েছিল। এমন একটা যাত্রা যেখানে বাইরের সাফল্যের চেয়ে বেশি ভেতরের শান্তি আর স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ছিল। রকি এখন শুধু একজন সফল মানুষ ছিল না, ও একজন শৃঙ্খলাপরায়ণ আত্মা ছিল যে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ যেতে নীরবে। রকির যাত্রা এখন একটা আয়না হয়ে গেছিল, যাতে সবাই নিজেকে দেখতে পারত। এমন একটা ছেলে যে নিজের দুর্বলতাগুলোকে চিনল, সেগুলোকে গ্রহণ করল, আর তারপর সেগুলির ওপরে উঠে নিজেকে শান দিল। এই গল্পটা শুধু শৃঙ্খলার নয়, এই গল্পটা হলো নিজের সাথে লড়ে নিজেকে জেতার। শুরুতে রকি একজন সাধারণ মানুষ ছিল, যাকে প্রতিদিন অলসতা, ডিস্ট্র্যাকশন আর আরামের বলয়ের শিকল আঁকড়ে ধরেছিল। কিন্তু যত সে শৃঙ্খলাকে আপন করে নিল, ওর জীবনে গঠন আসতে লাগলো। ও বুঝল যে মুহূর্ত শুধু বড় মুহূর্তে নয়, বরং রোজকার ছোট সিদ্ধান্তের মধ্যে থাকে। ঘুম থেকে ওঠার সময়, পড়ার অভ্যাস, কাজের প্রতি প্রতিশ্রুতি, এই সব কিছু মিলে রকিকে শক্তিশালী বানালো। তারপর আরাম ওর পরীক্ষা নিল, আরাম আরাম আর একটু আরাম। কিন্তু রকি নিজেকে বলল, যদি তুই সহজ রাস্তা বেছে নেস তাহলে জীবন তোকে সাধারণই বানাবে। ও সংগ্রামকে আলিঙ্গন করল, কষ্টকে উদ্দেশ্য বানালো, আর আরামকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল। যখন ও সম্মান আর মানদণ্ডকে আপন করল, তখন সে জানল যে সে আসল মানুষ, যে নিজের তৈরি করা নিয়মগুলো কেউ না দেখলেও মেনে চলে। সে একটা ব্যক্তিগত নীতি বানালো, সত্য, ধারাবাহিকতা আর আত্মসম্মানের সাথে বাঁচার। ধীরে ধীরে ও নিজের সিস্টেম তৈরি করলো, ছোট ছোট অভ্যাসকে গোপনীয় বানালো, এমন একটা রুটিন যা অনুপ্রেরণা ছাড়াও টিকে থাকতে পারে। জার্নালিং, নীরবতা, গভীর কাজ, প্রতিটি রীতি এখন একটা মেডিটেশন হয়ে গেছিল। রকি এখন আবেগ দিয়ে চলতো না, নীতি দিয়ে চলতো। কিন্তু আসল লড়াই তখন শুরু হলো যখন ওকে নিজের ভেতরেই উকি দিতে হলো। ও বুঝতে পারল যে ওর সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ ছিল না, বরং ও নিজেই ছিল। ওর আরাম খোঁজা মন, ভীতু চিচু আর সন্দেহ তৈরি করা সমালোচক। কিন্তু রকি পিছকিয়ে গেল না, ও তাদের মোকাবিলা করলো, গ্রহণ করলো, আর শৃঙ্খলার অস্ত্র দিয়ে তাদের হারালো। রকি শিখল যে আত্মশৃঙ্খলার মানে হলো সেই কাজটা করা যেটা জরুরি, মন চাক বা না চাক। আর এটা ওর রূপান্তরের সবচেয়ে বড় চাবিকাঠি ছিল। আজ রকি আইএএস অফিসার হয়ে গেছে, কিন্তু ওর জন্য আসল জয় সেটা ছিল না যখন ওর নাম ফলাফলে এলো। আসল জয় সেটা ছিল যখন ও নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করল, যখন ও আরামকে না বলল, যখন ও প্রতিদিন নিজের মানদণ্ডগুলো অনুসরণ করল, আর সবচেয়ে বড় কথা, যখন ও নিজের মনের কোলাহলকে শান্ত করতে পারল। এখন ও যখনই সকালে আয়নায় নিজেকে দেখে, ওর চোখে শান্তি থাকে, কোনো অপরাধবোধ নেই, কোনো আফসোস নেই, শুধু একটা সন্তুষ্টি যে নিজেকে তৈরি করেছে রোজ একটু একটু করে। রকির গল্পটা এটাই শেখায় যে দুনিয়াতে সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের সাথেই হয়, কিন্তু যে মানুষ সেই যুদ্ধ লড়ে সে শুধু সফল হয় না, সে স্বাধীন হয় ভেতর থেকে, আর এটাই তার সবচেয়ে বড় জয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারাংশ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, আর ধন্যবাদ আপনাদের সারাংশটি শেষ পর্যন্ত শোনার জন্য।